আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনে আসা ফিজিক্স কোশ্চেনের সলভিং ক্লাস নিয়ে আসলাম। তো এটা হচ্ছে প্রথম শিফটের কোশ্চেন। তো শুরু করে দিই। তো দেখো, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এটা হচ্ছে উদ্ভাসের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে আমি তো কোশ্চেনগুলো নিয়েছি আর কি। তো দেখো, প্রথম কোশ্চেনটা, একটি কণার উপর F এত নিউটন বল প্রয়োগের ফলে কণাটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। ফলে বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত? তার মানে কাজ আমাদের কাছে চাওয়া হয়েছে। দেখো, আমরা কি জানি? কাজ W=F(s), এটা আমরা জানি। তো এফ এর মান কিন্তু ভেক্টর রূপে দেয়াই আছে। এই দেখো, এফ এর মানটা ভেক্টর রূপে দেয়াই আছে, বাট এস এর মানটা তো দেয়া নাই। আচ্ছা, আমি ভেক্টর সাইন দিয়ে দিই। এস এর মানটা তো দেয়া নাই, এস এর মানটা বের করতে হবে। তো কীভাবে বের করবো? দেখো, এখানে কিন্তু একটা বিন্দু থেকে অন্য আরেকটা বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, তার মানে সরণ হয়েছে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়েছে। আমরা যদি এই বিন্দু থেকে এইটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা সরণের মানটা পেয়ে যাই। আমরা বলি, যদি এইটা থেকে এইটা যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা সরণের মানটা পেয়ে যাই। তো সরণের মানটাকে বের করি। তো দেখো, তো আমরা সরণের মানটা বের করব। দেখো, এই বিন্দু থেকে এইটা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা নিয়ে কাজ করব, এক্স অক্ষ, ঠিক আছে? তাহলে -2 থেকে বিয়োগ করব হচ্ছে 3 কে বিয়োগ করলাম, এটা হচ্ছে যোগ এই 3 থেকে -4টাকে বিয়োগ করব, ঠিক আছে? 3 থেকে -4টাকে বিয়োগ করলে কত হয়? 3 - 4 মানে মাইনাসে প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে জে ক্যাপ। এবার আসো কে ক্যাপে। তাহলে এবার 5 থেকে -2টা বিয়োগ করব, 5 থেকে -2টা বিয়োগ করব। তাহলে 5 মাইনাসে প্লাস, তাহলে +2। তাহলে এটা হচ্ছে কে ক্যাপ। তাহলে কত হয় দেখো, -2 - 3 কত হয়? এটা হচ্ছে -5 i ক্যাপ প্লাস 7 জে ক্যাপ। এরপর হচ্ছে আচ্ছা, আমি ব্র্যাকেট উঠাই দিই, -5 i ক্যাপ, আচ্ছা, -5 i ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস এখানে কত 7 এই যে 7 কে ক্যাপ, 7 কে ক্যাপ। তার মানে আমরা এস এর মানটা খুব সহজেই বের করে ফেলতে পারলাম। তো এখন আমরা জানি কি W=Fs। এখন সুন্দরভাবে আমরা ডট গুণটা করে ফেলি, খুব সুন্দরভাবে আমরা ডট গুণটা করব। তো আমরা নিচে একটু লিখি W=Fs। তো এফ এর মানটা কত? দেখো, এফ এর মানটা কত? -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এটা হচ্ছে আমরা এফ এর মান। এস এর মানটা তো এই পাইলাম, মাত্র বের করলাম। তাহলে এস এর মানটা কত? -5i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তাই আমি গুণ করে দিই। দেখো, 5 × 2 = 10। এই দেখো, 2 -2 × -5 যোগ ডট গুণ তো সবাই জানো। তাহলে যোগ 3 × i ক্যাপের সাথে i ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ। তাহলে 3 × আবার 7, 3 × 7, ঠিক আছে? 3 × 7 তো কত হয় দেখো, তোমার হচ্ছে 5 × 2 = 10, 5 × 2 = 10, মাইনাসে প্লাস, যোগ 3 × 7 = 21 যোগ 3 × 7 = 21।
তাহলে কত হয়? 10 আর 21 হচ্ছে 31, 31 আর 21 হচ্ছে 52, 52। তাহলে 52 হচ্ছে অ্যান্সার। 52 অপশন কতটা আছে? 52 অপশন আছে এতে। এই যে এ হচ্ছে সঠিক উত্তর। দাঁড়াও, এ হচ্ছে সঠিক উত্তর 52, 52। এই বুঝতে পারলে? পরেরটায় আসি, দেখি কি বলছে। পরেরটা বলছে 196 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথরকে উপরে নিক্ষেপ করা হলো। 10 সেকেন্ড পরে পাথরটির বেগ কত? আমরা কি জানি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। যদি উপরের দিকে মারে, অর্থাৎ অভিকর্ষীয় যে ত্বরণের বিপরীতে মারলে সেটা মাইনাস হয়। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে মারা হয়েছে, উপরের দিকে মারা হয়েছে। তাহলে 196 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বেগের মান কত? বেগে একটি পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, 10 সেকেন্ড পরে পাথরটির বেগ কত? তাহলে 196 মিটার পার সেকেন্ড বেগে মারছে উপরের দিকে, তাহলে সেটা দিয়ে দিলাম মাইনাস জিটি। জি এর মান কত? 9.8, 10 সেকেন্ড পর, তাহলে 10। তাহলে কত হয়? 196 মাইনাস 98, 98। তাহলে কত উত্তর? ওটার উত্তর আছে 98। 98 কত নম্বরে? 98 হচ্ছে অ্যান্সার, হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার ডি। পরে আসো 3 নম্বর। একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, ঠিক আছে? কত গতিতে চালালে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে? আচ্ছা, আমরা কি জানি? গতিশক্তির সূত্র আমরা কি জানি? গতিশক্তির সূত্র আমরা জানি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। এটা গতিশক্তির সূত্র। তো দেখো এখানে বলছে কত গতিতে চালালে, অর্থাৎ কত বেগে চালালে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে। দেখো এখানে যদি আমরা, তোমরা একটু চিন্তা করো, যদি আমরা এই বেগটা √2 গুণ করি, তাহলে কিন্তু স্কোয়ার হয়ে 2 গুণ হয়ে যাবে। দেখো আমি একটু দেখাই। দেখো যদি আমরা √2 গুণ করি, হাফ এম ভি স্কোয়ার, যদি বেগটাকে √2 গুণ করি তাহলে কিন্তু এটা স্কোয়ার হয়ে 2 গুণ হয়ে যায় গতিশক্তিটা। হাফ এম 2 স্কোয়ার করলে, √2কে স্কোয়ার করলে কি হয়? 2 হয়ে যায়, √2 উঠে যাবে, আর ভিটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হয়? এই দেখো হাফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু থাকে, 2 গুণ হয়ে যায় কিন্তু গতিশক্তিটা। দেখছো, যদি আমরা বেগটাকে √2 গুণ করি তাহলে কিন্তু গতিশক্তিটা ওভারঅল 2 গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হবে? বেগটাকে যদি আমরা √2 গুণ করি তাহলে গতিশক্তিটা 2 গুণ হয়ে যায়। তাহলে বেগটাকে যদি আমরা √2 গুণ করি তাহলে এই গতিশক্তিটা 2 গুণ হয়ে যায়। তাহলে √2 এর মান কত? √2 এর মান হচ্ছে 1 কত? আচ্ছা, আচ্ছা আমি যদি √2 এর মান হচ্ছে 1 আমি যদি বের করি 1.41, এটা হচ্ছে √2 এর মান 1.41। ঠিক আছে, তো দেখো আমরা একটু এখন কোশ্চেনটা আবার দেখি। একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, কত গতিতে চালালে গতিশক্তি দ্বিগুণ হবে? তাহলে আমরা বসাই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা শিখছি যদি √2 গুণ করা হয় বেগটাকে তাহলে গতিশক্তিটা 2 গুণ হয়ে যায়। তাহলে এখানে বেগের মান তো দেয়াই আছে 10, তাহলে আমরা যদি 10কে √2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? আচ্ছা আমি এটা না লিখে এটা সূত্রটা লেখা থাক। আমরা শিখছি তো বেগটাকে যদি √2 গুণ করা হয় তাহলেই গতিশক্তিটা 2 গুণ হয়ে যায়, শিখছি না? তাহলে দেখো বেগের মান দেয়া আছে 10, এটা হচ্ছে বেগের মান। এইটাকে যদি √2 গুণ করি তাহলে কিন্তু
গতিশক্তিটা 2 গুণ হয়ে যায়। তাহলে আমরা 10কে √2 দিয়ে গুণ করি। 10কে √2 দিয়ে গুণ করলে কত হয়? √2 এর মান হচ্ছে 1.41। √2 এর মান হচ্ছে 1.41। তাহলে কত হয়? 10 দিয়ে গুণ করলে হচ্ছে দশমিক এখানে চলে আসবে। তাহলে কত হয়? 14.1। এটা হচ্ছে উত্তর। 14.1 কই? এই যে ডি নাম্বার হচ্ছে উত্তর, 14.1। আচ্ছা, পরের কোশ্চেন আসে। বলছে কৌণিক বেগের মাত্রা সমীকরণ কোনটি? কৌণিক বেগের মাত্রা সমীকরণ হচ্ছে t/1 এবং একক হচ্ছে s/1। ঠিক আছে, এটা হচ্ছে মাত্রা। তাহলে এটা হচ্ছে মাত্রা। t/1 এটা হচ্ছে মাত্রা, আর সেকেন্ড/1 এটা হচ্ছে একক। ঠিক আছে, ঠিক আছে, একক। তাহলে মাত্রা হচ্ছে t/1। বলছে কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে বস্তুটি অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। এটা উত্তর। ঠিক আছে, অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। আসো পরের কোশ্চেনে। এটা হচ্ছে 6 নং কোশ্চেন। দেখো এখানে কি বলছে, এটা হচ্ছে তোমার যে গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারের কোশ্চেন। তো দেখো বলছে একটি রডের ইয়ংয়ের গুণাঙ্ক এত এবং তার উপর 200 নিউটন বল প্রয়োগ করা হলে রডের প্রস্থচ্ছেদ এত সেন্টিমিটার স্কোয়ার এবং দৈর্ঘ্যের পরিবর্তন এত হয়। রডের প্রাথমিক দৈর্ঘ্য কত? অর্থাৎ আমার কাছে যে এল এটা চাওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা কি জানি? ও ইকুয়াল টু FL বাই AL, এটা আমরা জানি। তো এটা যদি জানি তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছে হচ্ছে বড় হাতের এল। তার মানে এখানে এল বলতে কি, ছোট হাতের এল বলতে তারা এটা বুঝাইছে, তারা বুঝাইছে। ঠিক আছে, তারা এটা আমাদের কাছে চেয়েছে। ঠিক আছে, তাহলে বড় হাতের এলটা আমাদের কাছে চেয়েছে। তো দেখো এলটা যদি এইখানে আনি, এক পাশে রাখি, তাহলে কি হয়? তাহলে YAL বাই F, বিষয়টা এমন হয় নাকি? এমন হয়। তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 2 × 10⁻11, 10⁻11। তাহলে 2 × 10⁻11। আর আচ্ছা, 10⁻11টা যদি সুন্দর করে লিখি, 10⁻11 এর মান কত? এর মান হচ্ছে 0.1 সেন্টিমিটার স্কোয়ার। 0.1 সেন্টিমিটার স্কোয়ার যেহেতু দেয়া আছে, তার মানে আমরা কি লিখতে পারি? 0.1 ইন্টু সেন্টিমিটার স্কোয়ার যদি দেওয়া আছে, তাহলে কি হবে? সেন্টিমিটার স্কোয়ার যদি দেওয়া আছে তাহলে কি হবে? 10⁻4 এটা হবে। ঠিক আছে, আচ্ছা 0.1 ইন্টু 10⁻4 না লিখে আমি যদি 1 × 10⁻5 লিখি, সমস্যা হবে না? একই কথা, 1 × 10⁻5 লিখলাম। বলছে কি 0.2 মিলিমিটার। 0.2 মিলিমিটারকে যদি আমি 2 × 10⁻4 লিখি, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা এফ এর মান হচ্ছে 200 নিউটন। 200 নিউটনকে যদি আমি 2 × 10⁻2 অর্থাৎ 10 স্কোয়ার লিখি, সমস্যা নাই। কাটাকাটি করি 2, আচ্ছা কাটাকাটি একটু অন্য কালার দিয়ে করি, হলুদ দিয়ে করি। 2 কাটা, আর হচ্ছে এই 10 স্কোয়ার এটা উপরে গিয়ে -2 হবে, 10⁻2 হবে। তাহলে এটা যদি উপরে গিয়ে 10⁻2 হয়, তাহলে কত হয়? আমি হিসাব করি, দাঁড়াও। দেখো দেখো উপরে 2 তো কাটলাম, এই একটা 2 আছে, এই একটা 2 আছে, তাহলে 2 গুণন উপরে এই 2টা লিখলাম, গুণন উপরে কি থাকে? 10⁻11, 10⁻11 ইন্টু 10⁻5 গুণন 10⁻4, আর এই যে 10 স্কোয়ার এটা উপরে গিয়ে 10⁻2 হবে উপরে গিয়ে। তাহলে কত হিসেব করি? এই 2 তো আছে, ঠিক আছে, 2 আছে।
10^11, এটা থেকে বিয়োগ যাবে 10^-5 -4 -2, তাহলে এগুলো যোগ করি, তারপর বিয়োগ করে দিই। তাহলে 5 আর এই যে 5, এই যে 13, এই যে 5 আর 4 কত হয় 9, 9 আর 2 11, আর এই আছে 11, তাহলে সব ভেনিশ হয়ে যাবে, কারণ 11 মাইনাস আছে আর 11 প্লাস আছে, সব ভেনিশ। বাকি থাকবে কি? বাকি থাকবে শুধু 2, বাকি থাকবে শুধু 2। 2 এটা হচ্ছে মিটার এককে, কারণ আমি সব মিটার এককে কনভার্ট করে নিয়েছিলাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার 2 মিটার, এটা হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর, এতে 2 মিটার। ভালোই মোটামুটি আছে, কঠিন বলতে কি মোটামুটি আর কি এভারেজ। ঠিক আছে, পরে 27°C তাপমাত্রায় এবং হচ্ছে এত 6 × 10⁵ প্যাসকেল চাপে কোনো গ্যাসের আয়তন এত তাপমাত্রায় এবং এত চাপে এর আয়তন কত? ঠিক আছে, তাহলে আমরা কি জানি, P1/T1 = P2/V2/T2। তাহলে P1 এর মান কত দেওয়া আছে? P1 এর মান আমরা P1 এর মান হচ্ছে এটা হচ্ছে P1 এর মান 6 × 10⁵, 6 × 10⁵, এটা হচ্ছে P1 এর মান। V1 এর মান কত? V1 এর মান হচ্ছে এই যে 100, এটা হচ্ছে V1 এর মান, V1 এর মান হচ্ছে 100। আর T1 এর মান কত? এই যে 27 হচ্ছে T1 এর মান। এটাকে যদি আমরা কেলভিনে নেই তাহলে কত হয়? 300 কেলভিন। 27কে কেলভিনে নিলে 300 কেলভিন হয়। P2 এর মান কত? P2 এর মান কত? P2 এর মান এই যে P2 এর মান হচ্ছে তোমার 10⁶। P2 এর মান হচ্ছে 10⁶, এবং হচ্ছে V2 এর মান কত? V2 এর মানটাই আসলে চাওয়া হয়েছে। এবং T2 এর মান কত? 77 মানে কি 77 হচ্ছে 250 কেলভিন। তো এখন কাটাকাটি করি, কাটাকাটি করলেই তো মোটামুটি হয়ে যায়। কাটাকাটি যদি করি তাহলে এই একটা কাটা 0 কাটলাম, আর হচ্ছে 0 কাটলাম, আর হচ্ছে এই যে এই 0 কাটলাম, আর এই 100 কাটলাম একটা। ঠিক আছে, আর এই 3 দিয়ে 6 কাটলে 2 হয়, 3 2 6। আর দেখো, আর নিচে থাকে 25, আর উপরে থাকে হচ্ছে তোমার 10⁻, আচ্ছা নিচে 25 না। দেখো এই কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর কি হয় দেখো, আমি যদি এভাবে করি তো এখানে আছে 10⁶। দেখো এই 10 আর এই 10⁵, এটা মিলে হয় কি 10⁶। এখানে কিন্তু 10⁶ হয়। তাহলে 10⁶ যদি হয়, দেখো উপর 10⁶, এটা গুণ হবে কিসের সাথে? এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে। তাহলে 10⁶ × 25 গুণ করলাম। আচ্ছা 2 আছে তো, এখানে 2 আছে যে একটা 2 2 আছে না, 2 কিন্তু আমরা গুণ করে দেবো 2। বুঝতে পারছে? আমি আর বলি, এখানে কাটাকাটিটা মূলত কীভাবে করছি, আমি যদি আবার ফ্রেশ করি, দেখো। আচ্ছা আমি যদি ফ্রেশ করে দিই, কাটাকাটিটা আসলে কীভাবে হয়েছে আমি দেখাই। দেখো এবার দেখো, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, কাটা যায়। এই 0 কাটলাম, এই 0 কাটলাম। এই 6কে 3 দিয়ে কাটলাম 2 হয়। ঠিক আছে, এখন এই 2 গুণন 25 আর গুণ করলাম, এই 2 গুণন এই যে 2 গুণন 25 আর গুণ করলাম, এই যে 2 গুণন 25 করছি কিন্তু। আর 10⁵ আর 10 মিলে হয় কত? 10⁶, এটাই করছি। আর উপরে এই দিকে থাকে কি, এইদিকে তো 300 পুরোই কাটা গেছে, 300 তো পুরোই কাটা গেছে। এখন এদিকে থাকে 10⁶ গুণন V2। এদিকে কি থাকে? এদিকে থাকে হচ্ছে 10⁶ গুণন V2, কারণ এই 300 তো পুরোই কাটা গেছে। এটার সাথে এটা আরো গুণ করলে হয় কত? 10⁶ গুণন V2। তার মানে দেখো 10⁶ যদি কাটি, 10⁶ কাটি 2 দিক থেকে, তাহলে V2 এর মান কত? 50। 50 কি উত্তর হয়?
V2 এর মান হচ্ছে না 50 না, V2 এর মান হবে 70 হবে। দাঁড়াও, 70 যদি হয়, দাঁড়াও একটু দেখি। আমি যদি আবার ক্যালকুলেশনটা করি, দেখো, আচ্ছা 70 হবে যেহেতু উত্তর। আমি একটু আবার দেখি আমার সব কিছু মান ঠিক আছে কিনা। 6 × 10⁵ গুণন 100/300 এবং এইদিকে হচ্ছে 6 10⁶, আর আমি এখানে 25 না, তো এখানে হবে হারে, দেখো ভুল করছি এখানে। এই যে একটু তাকাও, এখানে 77°C, 77°C, তার মানে কি 350 কেলভিন। আমি লিখছি এখানে 250 কেলভিন, হইলো? এটা তো হয় নাই। তাহলে আমি একটু আবার আগের জায়গায় যাই। আগের সব কিছু ঠিক আছে, এই যে দেখি, হ্যাঁ এখানে ভুল হবে, এখানে সংশোধন হবে, এখানে হবে 350 কেলভিন। দেখো সব কিছু ঠিক আছে। এখানে 10⁶ কাটাকাটি, আর এখানে 25 × 2 না, এখানে 35 × 2 হবে, এখানে 35 × 2 আর V2, তাহলে V2 = 35 × 2 অর্থাৎ 70 একক হবে কি সেন্টিমিটার কিউব। তাহলে উত্তর কই 70, এই যে 70 সেন্টিমিটার কিউব। আচ্ছা, পরে বলছে কি বোর মডেল অনুসারে n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি n হলে নিচের কোনটি সঠিক? আমরা n এর সূত্র কি জানি? n এর সূত্র আমরা জানি যে n = -me⁴z² বাই 8n² h²∈0² ঠিক আছে। তাহলে দেখো এই যে বলছে n এর সাথে, এই যে n এর সাথে n এর সম্পর্কটা কি? এই n আর এই n, এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক কিসের? বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে? এই যে এটা বি নম্বর উত্তর। ঠিক আছে, এই বি হচ্ছে উত্তর। এর সাথে n কি? n², এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে হচ্ছে বি হবে উত্তর। ঠিক আছে, তারপর হচ্ছে একটি কার্নো ইঞ্জিন এত তাপমাত্রার উৎস থেকে এত ক্যালোরি তাপ গ্রহণ করে, এত তাপ বর্জন করে, তাপ গ্রাহকের তাপমাত্রা কত? তাহলে আমরা কি জানি Q1/Q2 = T1/T2। এটা কিন্তু শুধু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তাহলে Q1 এর মান কত? Q1 এর মান 300, T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 400, আর Q2 এর মান হচ্ছে 225, আর T2 এর মানটা চাওয়া হয়েছে। ওকে, তো দেখো আমরা যদি এই শূন্য যেটা কেটে দিই, তাহলে কি থাকে? 3 গুণন T2 থাকে, আর গুণ করছি, 3 গুণন T2 থাকে, আর এই দিকে কি থাকে? 4 গুণন 225। তাহলে কত হয়? 3টা যদি ভাগ করে দিই, 3টা ভাগ করলে কত হয়? দাঁড়াও, T2 তাহলে কি হয়? দাঁড়াও, T2 = 4 গুণন 225/4 এরকম দাঁড়ায়। তাহলে আমরা কত দিয়ে কাটতে পারি? দেখো 75 কত? 75 2 গুণে 75 দিয়ে কাটা যায় 75, আর 4×75 কত? 300। 4×75 300 কি উত্তর? দেখি তো 300 উত্তর হয় কিনা। 300 উত্তর, হ্যাঁ 300 উত্তর। আচ্ছা 300 উত্তর। এবার হচ্ছে পরের কোশ্চেন, বলছে কি ইয়ং এর তিথির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত, তীর দুটি থেকে পর্দার দূরত্ব এত এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত হলে তীর দুটির মধ্য দূরত্ব কত? অর্থাৎ এর মানটা চাওয়া হয়েছে।
তাহলে আমরা কি জানি বিটা, এটা মানে পরপর দুটি উজ্জ্বল তারা বা অন্ধকার তারার দূরত্ব। বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই, এটা হচ্ছে ল্যামডা, আমি এভাবে লিখি ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, তাহলে বিটার মান কত দেওয়া আছে? বিটার মান দেওয়া আছে কত? 5.25, বিটার মান 5.25 ইন্টু 10⁻⁻5 ইকুয়াল টু ল্যামডার মান কত? আচ্ছা, আমি যদি একটা কাজ করি, দাঁড়াও, মান বসানোর আগে একটা কাজ করি। এর মান যেহেতু চেয়েছে, এটাকে এখানে রেখে আমি ল্যামডা ডি বাই বিটা তাইলে তো হয়। আচ্ছা, বিটার মান কত? 5.25 ইন্টু 5.25, দাঁড়াও একটু ভালোভাবে লিখি, 5.25 গুণন 10⁻⁻7, না -5, সরি -5, এটা হচ্ছে বিটার মান, এই যে বিটার মান এবং ল্যামডার মান কত? 5.25 ইন্টু 10⁻⁷, দেখছো সেম জিনিসই বলতে গেলে চলে, তা খালি -7, 5.25 ইন্টু 10⁻⁻7 গুণন ডি এর মান কত? ডি এর মান 0.9 মিটার, তাহলে 0.9, তাহলে 5.25 কাটাকাটি, 5.25 কাটাকাটি, উপরে গিয়ে দেখো এই 10⁻5টা যদি উপরে যায় তাহলে কি হবে? 10⁻5টা যদি উপরে যায় তাহলে কি হবে? 10⁻+5 হবে, মানে এইখানে এটা হচ্ছে 10⁻⁻5, এটা যদি উপরে যায় তাহলে কি হবে? 10⁻+5 হবে। ঠিক আছে, তাহলে কি হবে? 0.9 গুণন 10⁻⁻7 আর 10⁻⁻5টা উপরে গেলে 10⁻+5 হবে, তাহলে কত হয়? 0.9 গুণন 10⁻⁻2, এটা হয় না? 0.9 গুণন 10⁻⁻2, তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে, দেখো 9 ইন্টু 10⁻⁻3, এটা কিন্তু লেখা যায়, তাহলে কি এটা 9 মিলিমিটার। 9 মিলিমিটার হচ্ছে সঠিক উত্তর, 9 মিলিমিটার হচ্ছে সঠিক উত্তর। পরেরটা বলছে, তিনটি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য ধারকত্বের তুলনায় কত? ঠিক আছে, তাহলে এটা হবে ধারকের ক্ষেত্রে, যেহেতু বলছে তিনটি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য ধারকত্বের তুলনায় কত গুণ? মনে রাখবা, ধারকের ক্ষেত্রে ধারকের ক্ষেত্রে কি হবে? মনে করো ধারক, মনে না, এটাই ধারকের ক্ষেত্রে সি সিরিজ আর সি হচ্ছে প্যারালাল, সি মানে ক্যাপাসিটর, তাহলে সিরিজেরটা কি হবে? সিরিজেরটা হবে 1:n², এটা হচ্ছে ধারকের ক্ষেত্রে। তো ধারকের ক্ষেত্রে কি হবে? সিরিজটা 1 হবে আর সি যে প্যারালালটা হবে n², তাহলে কি হয় আমরা দেখাই। বলছে তিনটি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য ধারকত্বের কত গুণ? ঠিক আছে, তার মানে শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য ধারকত্বের তুলনায় কত গুণ সমান্তরালেরটা, তাহলে সিএস আর সিপি, তাহলে 1:, তিনটি ধারকের কথা বলছে, তাহলে কি হয়? 1:9, তার মানে এই যে এটা হচ্ছে শ্রেণী, এই শ্রেণীর তুলনায় সমান্তরালটা 9 গুণ, এই 1 হচ্ছে শ্রেণীর তুলনায় সমান্তরালটা 9 গুণ, তাহলে 9 গুণ, এটা হচ্ছে 9 গুণ, উত্তর হচ্ছে সি। আবার যদি বর্তনীর ক্ষেত্রে বলে জাস্ট উল্টা, বর্তনীর ক্ষেত্রে বলে, যদি বলে বর্তনীর ক্ষেত্রে যদি বলে রোধ, বর্তনীর ক্ষেত্রে কি হবে? রোধ, তাহলে কি হবে? আর এস ইস টু আর পি, এটা হবে n²
1:1। বর্তনীর ক্ষেত্রে বললে ঠিক উল্টো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিচের কোন দিক বরাবর অগ্রসর হয়? এটা হচ্ছে ই গুণন বি, এই দিক বরাবর অগ্রসর হয়। তোর হচ্ছে সি। আচ্ছা, এরপর আসো, বলছে 200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে চৌম্বক প্রবাহ প্রতি সেকেন্ডে এত ওয়েবার থেকে এত ওয়েবার পরিবর্তিত হলে কুণ্ডলীতে ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ কত হবে? তাহলে আমরা সূত্র জানি কি, ইকুয়াল টু এন ডি ফাই বাই টি ডিটি, ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি, এটা আমরা জানি। তো দেখো এন এর মান কত? 200 পাক, যেহেতু বলছে এন এর মান আছে 200 গুণন ডি ফাই, এই যে কত পরিবর্তন কত, 0.2 থেকে 0.6, 0.02 থেকে 0.06 গেছে, তার মানে 0.06 মাইনাস 0.02, এটা হবে। বলছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে, এখানে হবে 1, যেহেতু ডিটি। তাহলে 200 গুণন এই 0.06 থেকে 0.02 বিয়োগ করলে কত হয়? 0.04। তাহলে কত হবে? দেখো এখানে হচ্ছে 8 হচ্ছে সঠিক উত্তর। 8 ভোল্ট, 8 ভোল্ট হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে সি। অ্যান্সার কি? সি। অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, কোনো পুকুরের তলদেশে একটি মাছকে খাড়াভাবে দেখলে 3 মিটার নিচে দেখা যায়, আর পানির প্রতিসরাঙ্ক এত হলে পুকুরটির প্রকৃত গভীরতা কত? আমরা কি সূত্র জানি? কি সূত্র জানি? প্রতিসরাঙ্ক, প্রতিসরণাঙ্ক, আমরা কি জানি? প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই তোমার হচ্ছে এখানে কি এসেছে? আপাত গভীরতা। এটা আমরা জানি। তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছে প্রকৃত গভীরতা চাওয়া আছে। বলছে কোনো পুকুরের তলদেশে একটি মাছকে খাড়াভাবে দেখলে 3 মিটার নিচে দেখা যায়, অর্থাৎ এই 3 মিটার হচ্ছে আপাত গভীরতা, নিচে দেখা যায়। পানির প্রতিসরণাঙ্ক 4/3 হলে পুকুরটির প্রকৃত গভীরতা কত? তাহলে প্রকৃত গভীরতা আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে প্রকৃত গভীরতা ইকুয়াল কি হয়? প্রকৃত গভীরতা ইকুয়াল টু প্রতিসরণাঙ্ক গুণন আপাত গভীরতা। ঠিক আছে, ওকে। তাহলে প্রতিসরণাঙ্ক কত? 4/3, আর আপাত গভীরতা কত? 3। তাহলে 3 কাটা, উত্তর হচ্ছে 4। এটা হচ্ছে প্রকৃত গভীরতা। 4 কই? 4 হচ্ছে ডি নম্বর উত্তর। আচ্ছা, আজান দিছে, একটু আমরা ওয়েট করি। তো দেখো এই কোশ্চেনটা একটু দেখি কি বলছে। একটি অভিসারী লেন্সের ফোকাল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 30 সেন্টিমিটার দূরত্বে রাখা একটি বস্তুর স্পষ্ট বিম্ব তৈরি হয়। যদি বস্তুটিকে লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরত্বে সরিয়ে আনা হয়, তাহলে বিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে 2টা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে একটি অভিসারী লেন্সের ফোকাল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এটা দ্বিতীয় কন্ডিশনও থাকবে। এখন দেখো, যদি 30 সেন্টিমিটার দূরত্বে রাখা হয় তাহলে স্পষ্ট বিম্ব তৈরি হয়। 30 সেন্টিমিটার দূরত্বে রাখলে স্পষ্ট বিম্ব তৈরি হয়, এটা প্রথম ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে বস্তুটিকে লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরত্বে সরিয়ে আনা হয়, তাহলে বিম্বটা কেমন হবে? সহজ কথা বলি, প্রথম ক্ষেত্র এখানে যা আছে ফোকাল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, যদি বস্তুটিকে 30 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়
তাহলে এটা স্পষ্ট বিম্ব দেয়। যদি বস্তুটিকে দ্বিতীয় ক্ষেত্রে যদি বস্তুটিকে 10 সেন্টিমিটার দূরত্বে সরিয়ে আনা হয় তাহলে বিম্বটা কেমন হবে? অর্থাৎ প্রথম ক্ষেত্রে স্পষ্ট বিম্ব তৈরি হয়, দ্বিতীয় ক্ষেত্রে 10 সেন্টিমিটার দূরত্বে সরিয়ে আনা হলে বিম্বটা কেমন হবে? তো আমরা সূত্র কি জানি? সূত্র জানি 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। তাহলে 1/f এর মান কত? ফোকাল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার দেয়া আছে এবং এই দেখো আমরা প্রথম ক্ষেত্রে করতেছি এবং 30 সেন্টিমিটার, এটা হচ্ছে ইউ এর মান। আমরা এখানে লিখে দিই প্রথম ক্ষেত্রে 30 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার ইউ এর মান এবং হচ্ছে ভি এর মান হচ্ছে পাবো আমরা। তো দেখো তাহলে যদি ভিটাকে এক পাশে রেখে 1/20 মাইনাস 1/30 এটা যদি করি তাহলে এদের লসাগু করলে কি হয়? লসাগু করলে হয় হচ্ছে 60 আর উপরে থাকে হচ্ছে তোমার হচ্ছে 30, কত থাকে না সরি 30 হয় কেমনে, উপর হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2, কত হয় 1/60, 1/60। তার আমি করি 600 উপর হচ্ছে 50, উপর হচ্ছে তোমার আচ্ছা এটা যদি লসাগু 60 হয়, এখানে হচ্ছে 3 আর -2, 1/60, ঠিক আছে। তাহলে ভি এর মান হচ্ছে তোমার 60 সেন্টিমিটার প্রথম ক্ষেত্রে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রেটা বের করি। দ্বিতীয় ক্ষেত্রে যদি বের করি ফোকাস দৈর্ঘ্য কি হবে? 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এই ক্ষেত্রে তো দ্বিতীয় ক্ষেত্রে তোমার ফোকাল দৈর্ঘ্য সেম থাকবে, শুধু পরিবর্তন হবে ইউ এর মানটা, কারণ বলছে 10 সেন্টিমিটার দূরত্বে সরিয়ে আনা হয়, তাহলে ইউ এর মানটা পরিবর্তন হবে। তাহলে 1/v ইকুয়াল টু 1/v প্লাস 1/10। তাহলে ভিটা যদি আমরা এক জায়গায় রেখে 1/20 মাইনাস 1/10 লিখি, হবে না? হবে। তাহলে লসাগু কত হয়? লসাগু হয় হচ্ছে 20, এখানে হচ্ছে 1 আর হচ্ছে -2। তাহলে ভি এর মান কত হয়? ভি এর মান হচ্ছে -20 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু ভি এর মান -20 আসছে, তার মানে এটা অবাস্তব হবে। যেহেতু মাইনাস আসছে তার মানে বিম্বটা অবাস্তব হবে এবং পিছনে থাকবে। তাহলে অবাস্তব কই? এই যে বি নম্বরে শুধু অবাস্তব আছে নাকি? বি নম্বরে অবাস্তব আছে এবং পিছনে চলে যাবে। ঠিক আছে, ভালো কোশ্চেন। এখানে বলছে নিম্নে বর্তনীতে a ইকুয়াল টু +5 আর b ইকুয়াল টু 0 ভোল্ট হলে বর্তনীতে আউটপুট ভোল্টেজ কত? তাহলে এখানে দেখো এর মান বলছে +5 আর বি এর মান বলছে 0 ভোল্ট। তো আমার হচ্ছে আউটপুট ভোল্টেজ আমাদেরকে বের করতে বলছে। দেখো আমরা কি জানি, এটা হচ্ছে রিভার্স বায়াস আছে। কি বায়াসে? রিভার্স বায়াস আছে। তো এই প্রান্তটা হচ্ছে অ্যানোড প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। এই প্রান্তটা অ্যানোড প্রান্ত, এই প্রান্তটা ক্যাথোড প্রান্ত। তো বর্তনীতে কারেন্ট চলতে হলে সর্বদা ডায়োডের, এটা হচ্ছে ডায়োড। আচ্ছা এখানে কি বলছে? আচ্ছা দেখো এখানে সর্বদা বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ হতে হয়, সর্বদা এই যে অ্যানোড প্রান্ত থেকে ক্যাথোড প্রান্তের যে ভোল্টেজের মানটা সেটা বেশি হতে হবে। আবার বলতেছি, যদি বিদ্যুৎটা প্রবাহিত হতে হয় তাহলে অ্যানোড প্রান্ত থেকে ক্যাথোড প্রান্তের ভোল্টেজটা বেশি হতে হবে। তার মানে এটা হচ্ছে অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত।
তাহলে অবশ্যই ক্যাথোড প্রান্তের ভোল্টেজটা বেশি হতে হবে অ্যানোড প্রান্ত থেকে। তাহলে আমরা দেখি, এ হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে অ্যানোড প্রান্তের ভোল্টেজ, আর এই 5 ভোল্ট এটা হচ্ছে ক্যাথোড প্রান্তের ভোল্টেজ। তাহলে সেমই আছে, বেশি তো হয় নাই, তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না। আবার দেখো +5 ভোল্ট, এটা হচ্ছে অ্যানোড প্রান্তের ভোল্টেজ, আর 0 এটা হচ্ছে ক্যাথোড প্রান্তের ভোল্টেজ। তার মানে এখানে বেশি থাকার কথা, সেখানে উল্টার কম আছে, তাহলে এখানেও বিদ্যুৎ প্রবাহিত হবে না। তার মানে এখানে ভোল্টেজ কত হবে, আউটপুট ভোল্টেজ হবে 0। ঠিক আছে, অর্থাৎ যেহেতু এখানে অ্যানোড প্রান্তে 5 ভোল্ট, ক্যাথোড প্রান্তে 5 ভোল্ট, সেহেতু এটা বাদ, এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না। আবার অ্যানোড প্রান্তে 5 ভোল্ট, ক্যাথোড প্রান্তে 0 ভোল্ট, অর্থাৎ ক্যাথোড প্রান্তে বেশি থাকা লাগবে, সেখানে ক্যাথোড প্রান্তে উল্টার কম, সেই কারণে তোমার বিদ্যুৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, ওকে। অবশ্যই অ্যানোড প্রান্ত থেকে ক্যাথোড প্রান্তের যে ভোল্টেজটা সেটা বেশি থাকতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, একটি পাতলা ফাঁপা গোলকের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, এতে এত কুলাম্ব আদান প্রদান করা হয়েছে, গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? অর্থাৎ বৈদ্যুতিক প্রাবল্যের মান কেন্দ্রে কত? গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? অর্থাৎ গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত, অর্থাৎ প্রাবল্যের মান কত? তার মানে আমরা কি জানি, কোনো গোলকের ভিতরে বৈদ্যুতিক প্রাবল্যের মান 0, এখানে বলছে কেন্দ্রে, তাই তো আরও 0, অর্থাৎ এখানেও 0। বলছে কোনটি, নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়? যেটা বৈশিষ্ট্য সেটা হবে উত্তর, তার মানে নাকি, মানে সেগুলো বাদ যাবে আর কি, সরি। বলছে নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়, তাহলে যেটা বৈশিষ্ট্যগুলো বাদ যাবে। বলছে দেখি আমরা, গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক বল থাকে না। হ্যাঁ, এটা থাকে, সঠিক কথা, এটা ভালো কথা, মানে রাইট কথা। তো গ্যাসের আণবিক গতিশক্তি নির্দিষ্ট তাপমাত্রা সবসময় একই থাকে, এটাও রাইট। গ্যাস অণুগুলোর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এটাও রাইট। গ্যাসের আণবিক গতি ব্রাউনীয় গতির সাথে সম্পর্কিত থাকে, এটা তো সঠিক না। বলছে নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়? এই যে গ্যাসের আণবিক গতি ব্রাউনীয় গতির সাথে সম্পর্কিত থাকে, এটা তো সঠিক নয়, এইটা উত্তর, ডি নম্বর উত্তর। এই তিনটাই সঠিক, যার ফলে উত্তর হবে না, কিন্তু ওখানে বলছে বৈশিষ্ট্য নয়, এইটা হচ্ছে বৈশিষ্ট্য নয়, তাই এটা উত্তর, ডি নম্বর উত্তর। আচ্ছা, একটি কমন বেস ট্রান্সমিটারের প্রবাহ এত মিলি অ্যাম্পিয়ার, এমিটার প্রবাহ এবং কালেক্টর প্রবাহ এত, তাহলে বেস প্রবাহ কত? তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে I ইকুয়াল টু IC প্লাস IB, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো এমিটার প্রবাহ দেওয়া আছে কত, 1.25, যেহেতু মিলি অ্যাম্পিয়ার 10⁻³ দ্বারা গুণ করে নিব এম্পিয়ারে। আর কালেক্টর প্রবাহ কত, 8 × 10⁻⁴। আর বেস প্রবাহটা আমরা বের করব, ঠিক আছে, বেস প্রবাহটা বের করব। তাহলে দেখো, আমরা যদি এটাকে 10⁻⁴ বানাই, তাহলে কত হয়, 12.5 × 10⁻⁴, আর এই জিনিসটা একই কথা না, একই কথা, -8 × 10⁻⁴, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু IB। তাহলে 12.5 থেকে 8 বিয়োগ করলে কত হয়, এটা হচ্ছে 4.5, 4.5 তো হয়, হ্যাঁ 4.5, রাইট, 4.5 × 10⁻⁴, এটা হচ্ছে IB এর উত্তর, এটা হচ্ছে এ নম্বর হচ্ছে সঠিক উত্তর, এ নম্বর সঠিক উত্তর। আচ্ছা, বলছে দৈর্ঘ্য L, প্রস্থের ছেদ A বিশিষ্ট
তারের দৈর্ঘ্য বরাবর এফ বল প্রয়োগ করলে এল পরিমাণ বৃদ্ধি পায়। তারটির কৃতকাজের পরিমাণ তোমরা কি জানো না? ডব্লিউ ইকুয়াল টু হাফ এফ ইন্টু হাফ এফ ইন্টু ছোটো হাতের এল, এটা তোমরা জানো না? তাহলে এটাই উত্তর, সি নম্বর। আচ্ছা, বলছে 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রযুক্ত হলো, বস্তুটির বেগের পরিবর্তন কত? তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এটা যদি জানি, আচ্ছা তাহলে কি হয় দেখো, এখন বলছে কি বস্তুটির বেগের পরিবর্তন কত। আদিবেগ স্থির বস্তু, আদিবেগ 0, এর মান কত, এর মান তো দেওয়া নাই, তাহলে কি করব, এখানে দেখো 10 নিউটন দেওয়া আছে, তার মানে কি এটা এফ এর মান 10 নিউটন। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি, এম ইকুয়াল টু 10, এম এর মান কিন্তু 50 দেওয়া আছে, এম এর মান 50 দেওয়া আছে, তাহলে এম এর মান যেহেতু 50 দেওয়া আছে, 50 গুণন এ ইকুয়াল টু 10, তাহলে এর মান কত হয়, এর মান হচ্ছে 10 ভাগ 50 ইকুয়াল টু 1/5, এটা হচ্ছে এর মান। তাহলে এর মান কত বের করলাম, 1/5। টি এর মান কত, টি এর মান হচ্ছে 5, টি এর মান 5, আর 5 5 কাটা 1 হয়, 1 কি উত্তর, 1 মিটার পার সেকেন্ড, 1 কি উত্তর, 1 উত্তর কিনা একটু চেক করি আর কি, হ্যাঁ 1 উত্তর, 1 উত্তর, 1 উত্তর। আচ্ছা, এখানে বলছে কি সরল সন্ধিত গতি সম্পন্ন একটি কণার পর্যায়কাল অর্থাৎ টিটা 1 মিনিট হলে কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে কৌণিক কম্পাঙ্ক আমরা কি জানি, ওমেগা ইকুয়াল টু 2π/টি, 2π/টি, টি এর মান কত, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, তাহলে কত হয়, পাই/30 হয়, তাহলে পাই মানে কত, 3.1416/30 কত হয়, ওই 3 ধরো, মনে করো আমরা 3 ধরলাম, 3.1416 কে 3 ধরলাম, বাই 30 কত হয়, কাটাকাটি করলে 1/10, 1/10, 1/10, 1/10 এর মান কত, 0.1, 0.1 কি উত্তর হয়, 0.10, এই যে উত্তর, বি নম্বর হচ্ছে সঠিক উত্তর। এখন আসো, একটি পিএন জাংশনের বিভব পার্থক্য এত থেকে এত করা হলো, এদের তড়িৎ প্রবাহ এত পরিবর্তিত হলো, গতীয় রোধ কত? আমরা কি জানি, ভি ইকুয়াল টু আইআর, তাহলে এখানে বলছে গতীয় রোধ, রোধ চাইছে, তার আর এর মান আর ইকুয়াল টু ভি/আই, তাহলে এখানে পরিবর্তন হবে, যেহেতু ডেলের মান দিয়েছে, ডেলের মান মানে পরিবর্তন যেহেতু চাইছে তাহলে ডেল হবে, পরিবর্তন যেহেতু চাইছে সেহেতু ডেল হবে। তাহলে বিভবের পরিবর্তন কত, দেখো বিভবের পরিবর্তন 2 থেকে আড়াই হয়েছে, তার মানে আড়াই মাইনাস 2, এটা হচ্ছে বিভবের পরিবর্তন। আর দেখো তড়িৎ প্রবাহ 500 মিলিঅ্যাম্পিয়ার, অর্থাৎ 500 ভাগ 1000, যেহেতু মিলিঅ্যাম্পিয়ার, তাহলে কাটাকাটি, তাহলে 5/10 কত হয়, 5/10 হয় হচ্ছে 1/2, তাহলে এখানে কত হয়, উপরে থাকে হচ্ছে 0.5, যেহেতু আড়াই থেকে 2 বিয়োগ করছি, আর নিচে হচ্ছে 1/2, তাহলে 2টা যদি উপরে যায় গুণন হয়ে যাবে, তাহলে কত হয়, উত্তর হবে 1, উত্তর হবে 1, 1 কি উত্তর হয়, 1 তো উত্তর হয়, তাহলে 1 হচ্ছে এই, 0.1ও কিন্তু আছে, এগুলো কিন্তু হবে না, উত্তর হবে 1। পরে বলছে পাক সংখ্যা 50 পাক সংখ্যা এবং এত দৈর্ঘ্য বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্যে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের শক্তি কত? চৌম্বক ক্ষেত্রের শক্তি অর্থাৎ এই যে এটা মান চাওয়া হয়েছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের শক্তি আমরা বের করব, ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্রের শক্তি ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে যে মিউ নট ইন্টু N/L/I, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের শক্তির সূত্র, ঠিক আছে? ওকে, তো এখন দেখো আমাদের কাছে কি কি দেওয়া আছে,
কি দেওয়া আছে দাঁড়াও, যদি আমরা একটু দেখি। 50 পাক সংখ্যা, n এর মান তো দেওয়া আছে 50 পাক সংখ্যা, এটা হচ্ছে n এর মান। এই যে 50 পাক সংখ্যা, এটা হচ্ছে n এর মান। 0.5 দৈর্ঘ্য বিশিষ্ট, এটা হচ্ছে l এর মান। আর 2 এম্পিয়ার হচ্ছে I এর মান। তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের শক্তি কত? চৌম্বক ক্ষেত্রের শক্তি কত? আচ্ছা, আমরা কিন্তু একটা মিউয়ের, এই যে মিউ নটের একটা মান জানি, ঠিক আছে? মিউ নটের মানটা কিন্তু আমাদের বসানো লাগবে। আচ্ছা, মিউ নটের মান হচ্ছে 2 পাই গুণন 10 টু দি পাওয়ার, না সরি 4 পাই গুণন 10 টু দি পাওয়ার 7, 4 পাই গুণন 10 টু দি পাওয়ার -7, এটা হচ্ছে মিউ নটের মান। এটা মুখস্থ করা লাগবে আর কি। মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা হচ্ছে মিউ নটের মান। n এর মান হচ্ছে 50, 50 পাক সংখ্যা তো দেওয়াই আছে। আর 0.5 হচ্ছে l এর মান, l এর মান, l এর মান। আর I এর মান কত? তড়িৎ 2 হচ্ছে তড়িৎ। তার মানে আমরা যদি দেখো করি, তাহলে কত হয় এখানে? 0.5, দেখো 4 পাই, এখানে 2 ইন্টু 4 পাই কত হয়? 8 পাই। 8 পাইটা লিখে দিই, গুণন 10 টু দি পাওয়ার -7, আর 7, আর 50কে যদি 0.5 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 100 হয় মনে হয়, 100 হয়, 100 হয়, হ্যাঁ 100 হয়। কারণ এখানে দেখো, আমরা সিস্টেমটা দেখাই, 50কে 10 দ্বারা গুণ করি তাহলে 500 হয়। 0.5কে 10 দ্বারা গুণ করলে 5 হয়, তাহলে 500 আর 5 100, বিষয়টা এরকম করছে আর কি, ঠিক আছে? মানে 10 দ্বারা গুণ করছি উপরে এবং নিচে, এই 50 আর এটা উপরে নিচে 10 দ্বারা গুণ করছি, তাইলেই পারবা 100, 100। তাহলে কত হয়? 8 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -5, কারণ এই যে 100 আছে কোনো আকারে, -5, তাহলে কত হয়? 8 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -5 আছে, 8 পাই ইন্টু অ্যান্সার ডি, 8 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -5, অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, তরঙ্গমুখ সংক্রান্ত নীতি প্রদান করেন কে? এটা হচ্ছে হাইগেন্স। তরঙ্গমুখ সংক্রান্ত নীতি প্রদান করা হচ্ছে হাইগেন্স। আচ্ছা, এই তো আজকের মতো আর কি প্রথম শিফটের যে কোশ্চেনগুলো, ফিজিক্স কোশ্চেন সলভ করলাম। তো সবাই ভালো থেকো। আর সামনে দ্বিতীয় শিফটের কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরও যে বিশ্ববিদ্যালয় আছে ওইগুলোর ফিজিক্স কোশ্চেন যদি চাও তাহলে কমেন্টে জানাও।